থিসিস টাইটেল ছিল যে ডিজাইনিং আ হিউম্যান সেন্টার্ড ওয়ার্ক এনভায়রনমেন্ট ফর দ্য এমপ্লয়ি অফ রংপুর হাইটেক পার্ক। আর কিওয়ার্ড ছিল যে হিউম্যান সেন্টার্ড ডিজাইন, ওয়ার্ক এনভায়রনমেন্ট এবং হাইটেক পার্ক। সুতরাং আমি যদি দেখি যে হাইটেক পার্ক আসলে কি, হাইটেক পার্ক হচ্ছে যে একটা টেকনোলজি পার্ক যেখানে অনেকগুলো টেকনোলজি ইন্ডাস্ট্রিয়াল পার্ক একত্রিত হয়ে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজটা করবে। এটা যদি আমরা দেখি যে এর কনসেপ্ট আসলে কোথা থেকে আসে, সেটা হচ্ছে 1950 সালে ইউএসএ, এবং যেটা প্রথমে দিকে ছিল ইস্টার্ন ফর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, পরবর্তীতে সেটা সিলিকন ভ্যালিতে পরিণত হয় এবং সেটা ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। এখন যদি দেখি যে বাংলাদেশে হাইটেক পার্ক আসলে কি কারণে, কি উদ্দেশ্যে তৈরি হচ্ছে, তো দেখা যাচ্ছে যে আমাদের যে অনলাইনে আমাদের আমাদের যে সেবা প্লাস আমাদের সার্ভিস, এই বিষয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অবস্থান অনলাইনের দিক থেকে দ্বিতীয়, এবং সেই জন্য আমাদের যে এই যারা ওয়ার্কার আছে বা এমপ্লয়ি আছে তাদেরকে একটা এফিসিয়েন্ট ওয়ার্ক এনভায়রনমেন্ট দেওয়ার উদ্দেশ্যেই এই হাইটেক পার্কগুলো তৈরি করা হচ্ছে। এবং যদি আমরা দেখি যে মেজর গোলগুলো কি, একটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া, সাস্টেনেবল টেকনোলজি অ্যান্ড ফার্ম লেভেল ইনোভেশন, এবং ক্যাপাসিটি বিল্ডিং, একটা বিল্ডিং সাপোর্ট দেওয়া যেটা তাদেরকে সাপোর্ট দেবে। তো এরপর যদি আমি দেখি যে আসলে আমার যে ওয়ার্ক এনভায়রনমেন্ট, ওয়ার্ক এফিসিয়েন্সি নিয়ে কথা বলছি, তো সেটা আসলে কিভাবে কোথা থেকে ইভলভ হলো, আমরা যদি সেটা দেখি যে আসলে প্রি ইন্ডাস্ট্রিয়াল এজে আমরা দেখতে পারি যে আমাদের ফিল্ড রিদমে আসলে এই কাজগুলো হতো। দেখা যেত যে আমাদের বছরে একবার ফসল বা দুইবার ফসল, সেই অনুযায়ী আসলে আমাদের এই ওয়ার্ক এনভায়রনমেন্ট ছিল। সেখানে আসলে কোনো ওয়ার্ক প্লেস, কোনো আলাদা ওয়ার্ক প্লেসের দরকার ছিল না, কারণ আমরা পুরোটাই আসলে নেচারের উপর নির্ভর ছিলাম, যে আমাদের যেখানে ধান ফসল হবে সেই ফসল আমরা কাটবো, সেই সময়টাই আমাদের ওয়ার্ক প্লেস। আবার যখন আমাদের ফসল ঘরে তুলবো সেটা মানে যখন আমাদের সময়টা বাসা থাকতো তখন সেটা আর নাই, নো সেপারেট ওয়ার্ক প্লেস ছিল না। তারপর যদি আমরা দেখি যে ইন্ডাস্ট্রিয়াল এজে এসে কি হলো, ইন্ডাস্ট্রিয়াল এজে আসলে ফ্যাক্টরি গুলো ডেভেলপ হলো এবং মেশিন এই জিনিসটা ডেভেলপ হলো। তো তখন দেখা যাচ্ছে যে আমাদের 9টা থেকে 5টা এই ডেইলি সাইকেলটা শুরু হয়ে গেল, এবং দেখা যাচ্ছে যে এখানে ওপেন প্ল্যান ওয়ার্ক স্পেস, একটা বড় হল রুম, সেখানে আসলে মেশিন থাকতেছে, মেশিন অনুযায়ী আমাদের ওয়ার্ক প্লেসগুলো ডিভাইড হচ্ছে। এরপর যদি আমি পোস্ট ইন্ডাস্ট্রিয়াল এজে আসি, যেটা বর্তমান যুগে, সেটা দেখতেছি যে আসলে এখন ইন্টারনেট রিদমে চলতেছে, এবং এখানে আসলে মেইন ফ্যাক্ট হচ্ছে ইনফরমেশন, এবং আমাদের যে সাইকেলটা এটা আসলে 24/7 আমরা আসলে কানেক্টেড থাকতেছি নেটওয়ার্ক ওয়ার্ক প্লেস হিসাবে। এখন যদি আমরা ডেভেলপমেন্ট দেখি যে সেঞ্চুরি হিসাবে, যে 18th সেঞ্চুরি ছিল এগ্রিকালচার, সেখানে ওয়ার্কার ছিল ফার্মার। তারপরে যারা ছিল 19th সেঞ্চুরি তারা ইন্ডাস্ট্রিয়াল এজ, এখানে ছিল হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার্স। 20th সেঞ্চুরি এসে হচ্ছে যেটা ইনফরমেশন এজ, সেটা হচ্ছে নলেজ ওয়ার্কার। আর বর্তমান যেটা, সেটা হচ্ছে যে কনসেপচুয়াল ওয়ার্কার্স হচ্ছে। এবং এখন যদি দেখি যে আসলে আমরা যে ওয়ার্ক এনভায়রনমেন্ট এগুলো নিয়ে কথা বলছি, তো এটার সাথে আসলে এসডিজি কি বলে বা এটার সাথে ওয়ার্ক এনভায়রনমেন্টের কি সম্পর্ক, সে যদি দেখি যে 3 নাম্বার গোলে বলা আছে যে গুড হেলথ এবং ওয়েলবিং কে প্রমোট করা। তো তাহলে আমরা যদি দেখি যে আইএলওর একটা সংজ্ঞা অনুযায়ী যে আমাদের যে ওয়ার্ক প্লেস আছে সেইটার ওয়েলবিংটা নির্ভর করছে যে আসলে যারা আমি যেখানে কাজ করছি সেটার ফিজিক্যাল এনভায়রনমেন্টে কি, এবং আমি এই একজন যে কাজ করছে একজন মানুষ, সে আসলে কি ফিল করছে এই ওয়ার্কিং এনভায়রনমেন্টকে নিয়ে, সেটার উপর নির্ভর করছে ওয়ার্ক প্লেসের ওয়েলবিংটা। তারপর যদি দেখি যে ডাব্লিউএইচওর সংজ্ঞা অনুসারে যে শরীরের জন্য কাজ ভালো, কিন্তু যদি আমি একটা নেগেটিভ ওয়ার্ক এনভায়রনমেন্টে কাজ করি, সেটা আমার আসলে ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ প্রবলেমসে নিয়ে যেতে পারে। এখন যদি দেখি যে আমি এই ওয়ার্ক এনভায়রনমেন্ট এটাকে আসলে মানুষের জন্য আসলে কি করতে পারি, মানুষের দিকে কিভাবে নিয়ে আসতে পারি, সেটার জন্য দেখা যাচ্ছে যে আমি যদি হিউম্যান সেন্টার্ড ডিজাইন করি, সেক্ষেত্রে যে আমি যদি মানুষের সাথে মানুষকে ঘিরে যদি আমি ডিজাইনগুলো করি, যেটা মানুষকে নিয়ে শুরু হবে, যে আমি তারা কি চাচ্ছে, একজন মানুষের কি দরকার রিকোয়ারমেন্ট, সেগুলো নিয়ে যদি আমি ফোকাস করে করি, তো সেটা হচ্ছে হিউম্যান সেন্টার ডিজাইন। এটা কি করছে, এটা হচ্ছে ইফেক্টিভনেস এবং ইফিসিয়েন্সি বাড়িয়ে দিচ্ছে মানুষের, এবং মানুষের যে ওয়েলবিং এবং স্যাটিসফ্যাকশন সেটাকে বাড়াচ্ছে। এখন আমরা যদি দেখি যে আমার প্রবলেম স্টেটমেন্ট, আমরা দেখতে পাচ্ছি যে মানুষ তার জীবনের 3/1 সময় আসলে কাজ করে কাটায়, এবং সে যতক্ষণ সময় জেগে থাকে, তার জেগে থাকার আর যে জেগে থাকার যে সময়টা, দ্বিতীয় সময়টা, সেটা সে আসলে তার ওয়ার্ক প্লেসে কাটায়। এবং এই যে আমাদের যখন মানুষের কোনো শারীরিক সমস্যা হয়, সেটা আমরা আসলে দেখতে পারি, সেটা আমরা ভিজুয়ালাইজ করতে পারি, কিন্তু এই কাজ করার কারণে যে মানুষের যে মেন্টাল হেলথ প্রবলেমটা হয়, সেটা আসলে কখনো আমরা দেখতে পাই না। এটা অনেক সময় নেগলেক্টেড হয়ে থাকতেছে, সেটাকে আসলে আমরা মেন্টাল হেলথ বলছি। তো আমরা যদি গবেষণা থেকে দেখি যে আমাদের যে প্রোডাক্টিভিটি, একজন মানুষের যে ওয়ার্ক প্লেসে তার প্রোডাক্টিভিটি, সেটা আসলে 61% মানুষ মনে করে যে তাদের মেন্টাল হেলথের জন্য তাদের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। মেন্টাল হেলথ বিষয়ে হেলথের ইস্যুগুলো কি কি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে স্ট্রেস, ফ্যাটিক, এই বিষয়গুলা। এবং অনেকে 37% মনে করে যে তাদের যে এই যে মেন্টাল হেলথের প্রবলেম গুলা, সেটা তাদের আসলে ওয়ার্ক এনভায়রনমেন্ট রিলেটেড। এবং প্রতি 5 জনের মধ্যে একজনই বছরে এই মেন্টাল হেলথ ইস্যুতে থাকছে, এবং 14% এমপ্লয়ি মনে করে যে আসলে তাদের ওয়ার্ক এনভায়রনমেন্টটা হেলদি না, এবং 95% মানুষ মনে করে যে তাদের যদি এই যে ওয়েলবিংটা, সেটা আসলে মেন্টাল হেলথ, এই ওয়ার্ক এনভায়রনমেন্টের যদি ওয়েলবিং থাকে, তো সেক্ষেত্রে তাদের মেন্টাল হেলথ প্রমোট হতে পারে বা ভালো থাকতে পারে।
তো আমি যদি দেখি যে আমার ইস্যুগুলো কি, লং টাইম অফ ওয়ার্ক ক্রিয়েটস মেন্টাল এন্ড ফিজিক্যাল স্ট্রেস। আমি দেখছি যে আমার যেহেতু আমার এখন ইন্টারনেট রিদম সাইকেল চলছে, তো আমাকে সবসময় 24/7ই আসলে কাজের সাথে জড়িত থাকতে হচ্ছে এবং অনেকক্ষণ সময় কাজ করছি। তো সেই ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল স্ট্রেস বাড়ছে, এবং আমাদের দীর্ঘ সময় কম্পিউটারের দিকে, স্ক্রিনের দিকে দেখে থাকার কারণে আমাদের ভিজুয়াল অ্যাকিউটি বা চোখের প্রবলেম দেখা দিচ্ছে। এবং ডিগ্রেডেশন অফ হেলথ, একটা সময় দীর্ঘ সময় ধরে এখানে বসে থেকে 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 একটা বদ্ধ জায়গায় বসে থেকে দেখা যাচ্ছে যে আমার লস অফ ইফিসিয়েন্সি, আমার কাজের কর্মদক্ষতাটা কমে যাচ্ছে, এবং ল্যাক অফ সোশ্যাল ইন্টারাকশন। আমি দেখতেছি যে আমি একটা অফিসে যাচ্ছি, অফিস থেকে বের হচ্ছে, আমার সেখানে সোশ্যাল ইন্টারাকশন বা সোশ্যাল গ্যাদারিং এর জায়গাগুলো মিসিং। তো সেই মিসিং থেকে আমার দেখা যাচ্ছে যে এই যে বাকি যে সমস্যাগুলো, স্ট্রেস, তারপরে ডিপ্রেশন, এই বিষয়গুলো চলে আসছে, এবং আমার ইফিসিয়েন্সি, ওয়ার্ক ইফিসিয়েন্সি বা ওয়ার্ক প্রোডাক্টিভিটি, এই জিনিসটাকে কমায় দিচ্ছে। তাহলে আমি যদি আমার ওভারঅল রিসার্চ স্ট্রাকচারটাকে বুঝতে চাই যে আমি আসলে কোন কোন ইস্যু নিয়ে কাজ করছি, আমি কাজ করছি যে মিনিমাইজ ওয়ার্কপ্লেস ইস্যু, যে ওয়ার্কপ্লেসের যে সমস্যাগুলো সেগুলোকে আমি মিনিমাইজ করব, বেটার ওয়ার্ক এনভায়রনমেন্ট দিব একটা, এবং বেটার ও হেলথ ওয়েলবিং কে প্রমোট করব। সেটা আমি কিভাবে অ্যাচিভ করব? সেটা আমি অ্যাচিভ করবো আসলে হিউম্যান সেন্টার্ড ওয়েতে, যে আসলে পিপল কিভাবে থিঙ্ক করে, পিপল কি চায় সেটাকে ফুলফিল করে, এবং আমি সেটা থেকে কি ডিজাইন করবো, যে একটা হাইটেক পার্কের ওয়ার্ক এনভায়রনমেন্ট, এবং সেটা কোথায়? সেটা হচ্ছে রংপুর ডিভিশনে। এখন তাহলে আমার রিসার্চ কোয়েশ্চনটা হচ্ছে যে হাউ ক্যান এ হাইটেক পার্ক বি ডিজাইন ইন এ হিউম্যান সেন্টার্ড ওয়ে টু প্রোভাইড এ বেটার ওয়ার্ক এনভায়রনমেন্ট। এবং অবজেক্টিভ গুলো যদি দেখি, যে তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে আসলে এই হাইটেক পার্ক এমপ্লয়ি অ্যাক্টিভিটিস গুলো কি হচ্ছে, সেগুলো আসলে আমাকে জানতে হবে এবং লিটারেচার রিভিউ করতে হবে। তারপর দেখতে হবে যে এই কোন ফিজিক্যাল অ্যাট্রিবিউটস গুলা থাকলে তাদের ওয়ার্ক এনভায়রনমেন্টে তাদের ওয়েলবিংটা প্রমোট হচ্ছে এবং এমপ্লয়িজ ওয়েলবিংটা বাড়ছে। এবং 3 নাম্বার গিয়ে আমি সেটা হচ্ছে হিউম্যান সেন্টার ওয়ার্ক এনভায়রনমেন্ট তৈরি করবো এই রংপুর হাইটেক পার্কে। এখন যদি আমি সাইটের পরিচিতি দেখি, যে আমার আসলে ক্লায়েন্ট হচ্ছে হাইটেক পার্ক অথরিটি, তারা আসলে উদ্দেশ্য যে ফরেন যারা ইনভেস্টর আছে তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য দেশে 12টা বিভাগে এই হাইটেক পার্ক প্রজেক্ট করার ঘোষণা করেছে, এবং সেখানকার মধ্যে রংপুর একটা। আমি যদি দেখি সাইট লোকেশন, সেটা হচ্ছে যে আমার রংপুরের মধ্যে, এটার জায়গাটার নাম হচ্ছে খালিশাকুড়ি তপোধন, রংপুর সদর অবস্থা, এবং শহর থেকে 6.2 কিলোমিটার দূরে অবস্থিত। আমি যদি দেখি যে এটা আমার সাইট হচ্ছে আমার ওয়ার্ড নং অবস্থা, এবং আমার সাইট এরিয়া সরকার থেকে প্রপোজাল যেটা ছিল 8.59 একর। এখন যদি দেখি যে আমার আসলে রংপুরের সাথে আমার এরিয়া কানেকশন গুলো কি, আমি রংপুর সিটিতে হওয়ার কারণে আমার দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের সাথে রংপুরের একটা ভালো সম্পর্ক আছে, এবং বাকি যে 8টা এই বিভাগের যে 8টা জেলা আছে সেটার সাথে আসলে কানেকশন একটা ভালো কানেকশন আছে, এবং সেটা দেখতে পাচ্ছি যে লালমনিরহাট, নীলফামারী রোড ট্রান্সপোর্ট কানেকশনটা আছে, এবং আমাদের একটা এয়ারপোর্ট আছে সেটা হচ্ছে সৈয়দপুরে। এখন যদি দেখি যে আমার সাইট যেটা, সেটা শহর থেকে আসলে দেখা যাচ্ছে যে আরবান যে এরিয়া সেটা থেকে একটু দূরে অবস্থিত, যেটা হচ্ছে ফিউচার যখন আরবান এক্সপ্যান্ড করবে সেটার জন্য পরবর্তীতে সেটা সাপোর্ট দিবে, এবং এখান থেকে মানুষের কর্মসংস্থান হওয়ার কারণে শহরটাও ডিসেন্ট্রালাইজড হবে। এখন যদি দেখি যে ক্যাচমেন্ট এরিয়া হিসেবে আসলে 2টা ক্যাচমেন্ট এরিয়াকে কভার করছে, যেখানে 2টা বড় জোন আছে, একটা সাহেববাজার, একটা হচ্ছে তুলসীপাড়া টাইপ। আর এরিয়া কানেক্টর হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাস্টার প্ল্যানে প্রপোজ করা আছে যে এই সাইটের সাথে পাবলিক ট্রান্সপোর্টের জন্য এরিয়া ধরে পাবলিক ট্রান্সপোর্টেশন রুট প্রপোজ করা আছে, এবং সেটার সাথে এই যে আমার বাস কানেকশন আমার সাইডের পাশ দিয়েই আছে। এখন যদি আমি বোর্ড জোনিং দেখি, যে আমার প্রপোজ সাইট হচ্ছে এই জায়গায়, সেখান থেকে আমার অ্যাক্টিভ জোন দেখতে পাচ্ছি যে আমার 3টা, যে একটা হচ্ছে মেডিকেল মোড়, তারপরে মেইন কোর অফ দ্য সিটি আমার এই জায়গাতে, এবং বাস টার্মিনাল 8 কিলোমিটার দূরে অবস্থিত, এবং রেল স্টেশন 9 কিলোমিটার দূরে। এবং যদি আমি দেখি আমার এক্সিস্টিং ল্যান্ড ইউজে দেখা যাচ্ছে যে আমার 70%ই হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড, 20% দেখা যাচ্ছে যে রেসিডেন্সিয়াল, এবং 10% হিসাবে আমার থাকতেছে হচ্ছে কমার্শিয়াল জোন এই এলাকাটাতে। আমার এখান থেকে আমার দেখাচ্ছে যে আমার এখান থেকে শহরের কোন জায়গাগুলো দূরত্ব কত দূর। আমি দেখতে পাচ্ছি যে আমার শহরের কাছেই, আমার সাইটের কাছেই 2টা বড় বাজার আছে, এবং যে কানেকশন গুলো সেটা এখানে দেখাচ্ছি। এরপর যদি আমি সাইটকে আমার কন্ডিশনটা দেখাই, যে আমার এটা সাইটের পাশেই 200 মিটার দূরে আমার খালিশাকুড়ির হাট আছে, এবং 400 মিটার দূরে ফুল আমতলা বাজার আছে, এবং সাইটে দেখতে পাচ্ছি যে আমার এক্সিস্টিং ওয়াটার বডি আছে সাইট অলরেডি। সাইট থেকে 600 মিটার দূরেই প্রাইমারি স্কুল, এবং আমার সাইটের সাথে আছে যে ইউনিয়ন কাউন্সিল অফিস, যেটা 50 মিটার দূরে, এবং তার সাথে একটা গ্রামের কমিউনিটি মেডিকেল কলেজ। এবং আমার সাইডের যে কানেক্টর, সেই রাস্তাটা সেটা হচ্ছে 20 ফিট ওয়াইড রোড আছে, এবং এই রোডটা বড় করে প্রপোজাল আছে, যেটা এরিয়া পরবর্তী কানেক্টর এরিয়াকে কানেক্ট করবে। এখন যদি দেখি যে আমার হচ্ছে সাইটটা লো লাইং ল্যান্ড, এবং সাইটটা ডিসপার্স হাউজিং, এখানে ডিসপার্স হাউজিংটা কমন, এবং দেখা যাচ্ছে যে টু ভ্যালি মার্কেট এই শহরের কাছে। এবং যদি আমরা দেখি যে বেশিরভাগ বাসা হচ্ছে সিআইসি মাড ফ্লোরিং দিয়ে তৈরি, এবং বিস্তৃত এগ্রিকালচার ল্যান্ড এর আশপাশে। এখন তাহলে আমি স্ট্যান্ড হিসাবে দেখছি যে আমার অ্যাভেলেবিলিটি অফ ভাস্ট ওপেন স্পেস, যেটা দেখা যাচ্ছে আমার আশেপাশে অনেক জায়গা আছে, যেটা আমি
প্রপার প্ল্যানিং এর মাধ্যমে ডেভেলপ করা সম্ভব। তারপর কমপ্লিটলি ফ্রি ফ্রম এনভায়রনমেন্টাল ডিগ্রেশন, দেখা যাচ্ছে যে আমার যেহেতু এখানে বড় কোনো পাবলিক রোড যেহেতু এখান থেকে দূরে আছে, সেখানে দেখা যাচ্ছে নয়েজ প্লাস এনভায়রনমেন্টাল ডিগ্রেশন ধোয়া, তারপরে প্লাস হচ্ছে অন্য ফ্যাক্টরি গ্রিন রেড ফ্যাক্টরি যেহেতু এখানে নাই বা ইন্ডাস্ট্রির জোন এখানে নেই, সেহেতু আমার এনভায়রনমেন্টাল ডিগ্রেশন ফ্রি আছে। এবং দেখা যাচ্ছে যে প্রপার অ্যাক্সেসিবিলিটি সাইট আমার খুব কাছেই, আর এখানে কোনো আমাকে বস্তি বা কোনো অবৈধ উচ্ছেদ এগুলো করতে হচ্ছে না। তো আমার হচ্ছে যদি উইকনেস দেখি, সেক্ষেত্রে হচ্ছে ল্যাক অফ ড্রেনেজ ফ্যাসিলিটি, এটা আমার নাই, এবং শহরের যে বাকি সুবিধাগুলো সেটা বর্তমানে এখন পর্যন্ত নেই। তারপরে অপরচুনিটি হিসেবে দেখতে পাচ্ছি যে এই এটার কারণে এই পুরো এরিয়াতে হেলথ কেয়ার ফ্যাসিলিটি, লাইফস্টাইল এগুলা ইমপ্রুভ করবে, এবং এক্সট্রা বিজনেস অপরচুনিটি, যেহেতু একটা হাইটেক পার্ক হবে সেই সাথে এক্সট্রা বিজনেস অপরচুনিটি গুলো এখানে তৈরি হবে। এবং সেট হিসেবে দেখতে পারি যে আসলে প্রতিটা হাইটেক পার্কে অন্যান্য বাইরের দেশ যেগুলো হয় যে ইউনিভার্সিটির সাথে কানেক্টেড থাকে, কারণ এখানে যেহেতু রিসার্চের কাজগুলো হয়, সেক্ষেত্রে ইউনিভার্সিটি ড্রিভেন বা এই বিষয়টা সুবিধা হয়। কিন্তু এখান থেকে আমার দেখা যাচ্ছে যে আমার যে দুইটা যেটা বেগম রোকেয়া ইউনিভার্সিটি, সেটা বেশ দূরে। আমি এখানে ওভারঅল একটা প্রোগ্রাম দেখানোর চেষ্টা করেছি। তাহলে আমি যদি আমার স্ট্র্যাটেজি ফ্রেমওয়ার্কটা দেখি, যে অবজেক্টিভ 1 টু ইনভেস্টিগেট দ্য অ্যাক্টিভ ফ্যাক্টরস ইন এ হাইটেক পার্ক, আমি যদি দেখি সেক্ষেত্রে আমি একটা ইন্ডিকেটর হিসেবে পাচ্ছি যে আমার ফিজিক্যাল ফ্যাক্টর, সাইকোলজিক্যাল ফ্যাক্টর, সোশ্যাল ফ্যাক্টর এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এবং যদি আমি অ্যাক্টিভিটি প্রোগ্রাম, মুভমেন্টস, আর্গোনমিক্স গুলো দেখতে যাই, সেক্ষেত্রে আমি দেখতে পাবো যে তাদের ফেভারেবল সারফেস রেঞ্জে, যেহেতু আমি তাদের আর্গোনমিক্সটা দেখছি যে তাদের ফেভারেবল এগুলো, এবং তাদের চোখকে সুস্থ রাখার জন্য তাদের প্রতি 20 সেকেন্ড পর 20 মিনিট দূরে একটা 20 ফিট দূরে তাকে ব্রেক নেওয়ার কথা বলা হয়েছে তাদের হেলথি অ্যাক্টিভিটিতে। এবং যদি দেখি রিল্যাক্সেশন স্পেস হিসাবে এবং সাইকোলজিক্যাল ফ্যাক্টর হিসেবে যেগুলো কাজ করে, সেগুলো হচ্ছে রিল্যাক্সেশন স্পেস বা ব্রেকআউট স্পেস। আমি এরকম একটা আইডিয়া করেছি যে স্কেচ করার চেষ্টা করেছি যে বায়োফিক এনভায়রনমেন্ট দিব তাদের ওয়েলবিং কে প্রমোট করার জন্য, এবং শর্ট ব্রেক দেওয়ার জন্য তাদের এই রিল্যাক্সেশন স্পেস এবং ব্রেকআউট স্পেস গুলোর ব্যবস্থা করব। এবং যদি সোশ্যাল ফ্যাক্টর হিসেবে আমি পেয়েছি যে কালচার, কমিউনিটি এবং কমিউনিটি ইন্টারাকশন, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আসলে তাদের কালচার, কমিউনিটি, সোসিওপেটা স্পেস, যে এল শেপ, ইউ শেপ, এই বক্স এইভাবে যে ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট করি, সেক্ষেত্রে যে মুখোমুখি থাকলে একটা ভিজুয়াল কমিউনিকেশন তৈরি হচ্ছে, আবার উল্টা দিকে বসলে তাদের কানেকশনটা দূরীভূত হয়ে যাচ্ছে, এবং তাদের ইন্টিমেট পার্সোনাল স্পেসের এটা দেখেছি। এরপর যদি আমি দেখি যে তাদের আউটকাম টু এ যদি অবজেক্টিভ 2 এ যদি দেখি, যে টু ফাইন্ড আউট দ্য ফিজিক্যাল অ্যাট্রিবিউটস অফ দ্য ওয়ার্ক এনভায়রনমেন্ট দ্যাট এনহান্সেস এমপ্লয়িজ ওয়েলবিং, আসলে এমপ্লয়ির ওয়েলবিং এর জন্য আসলে কোন কোন ইন্ডিকেটর গুলো আছে, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কানেকশন, কিপিং দ্যাম অ্যাক্টিভ, মেকিং নোটিস, লার্নিং, সাপোর্টিং। যদি আমরা দেখি যে আউটকাম সেন্স অফ বিলঙ্গিং, তার মানে কানেকশন কিভাবে তৈরি করা যেতে পারে, যেগুলো তাদের ওয়েলবিং, সেটা হচ্ছে সেন্স অফ বিলঙ্গিং দিয়ে। সেন্স অফ বিলঙ্গিং এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে হিউম্যান টু হিউম্যানের রিলেশনশিপ, তাদের সোশ্যাল ইন্টারাকশনের জায়গাগুলো, থার্ড স্পেস এবং সেন্স অফ কমিউনিটি, এই বিষয়গুলো। তো আমি যদি এটার আউটকাম হিসেবে দেখি যে তাদের আমি এই সেন্স অফ বিলঙ্গিং এবং এটাকে কিভাবে অ্যাচিভ করার চেষ্টা করেছি, সেটা আমি অ্যাচিভ করার চেষ্টা করেছি তাদের সোশ্যাল গ্যাদারিং স্পেস গুলোকে তাদের সোশ্যাল গ্যাদারিং স্পেস হিসেবে এইভাবে কানেক্ট করা, জাংশন তৈরি করা, যেখানে তারা প্রতিটা ফ্লোর থেকে একজন আরেকজনের সাথে মিট হতে পারবে, এবং একটা কমন জায়গায় গিয়ে পৌঁছাতে পারবে, মিট করতে পারবে। আবার যদি দেখি যে এটাকে করা হচ্ছে যে কমন সোশ্যাল গ্যাদারিং, এই প্রতিটা ফ্লোর থেকে আমি আসলে একটা কমন জায়গায় এসে ট্রিপল স্পেসে এসে সবার সাথে আমি মিট করতে পারছি, যেটা একটা কোর্টিয়ার হিসেবে কাজ করবে, যেটা আমার সোশ্যাল ইন্টারাকশন, ভিজুয়াল ইন্টারাকশন এবং কমিউনিটি স্পেস হিসেবে কাজ করবে। এরপর যদি দেখি যে ওয়াকেবিলিটি এবং হিউম্যান কন্ট্রোল, ওয়াকেবিলিটির জন্য আমি তাদের পেডিস্ট্রিয়ান মুভমেন্ট এবং তাদের যতটা হাঁটানো যায় সেটার ব্যবস্থা করেছি, যেহেতু ওয়াকেবিলিটির সাথে আমাদের ওয়েলবিং এর সম্পর্ক আছে, যে মানুষ দেখা যাচ্ছে বেশিরভাগ সময় আমরা এখন ভেহিকুলার অ্যাক্সেস করার জন্য বা মানুষ বেশি হাঁটে না, এবং অনেক সময় ধরে আমরা অফিসের ওয়ার্ক স্পেসে বসে থাকি, যেটা আমাদের ওয়েলবিং এর সমস্যা, মানে ফিজিক্যাল হেলথে প্রবলেম করে। তো সেটার জন্য আমি আসলে ওয়াকেবিলিটিকে প্রমোট করেছি। এবং হিউম্যান কমফোর্টের জন্য আসলে যদি আমরা দেখি যে সেক্ষেত্রে আসলে প্রথমে ফিজিক্যাল কমফোর্টকে অ্যাচিভ করতে হবে, তারপরে ফাংশনাল কমফোর্ট, সেখান থেকে আমরা আসলে সাইকোলজিক্যাল কমফোর্ট অ্যাচিভ করতে পারি। তো সেটার জন্য আমি যেটা করেছি যে ওয়েলকামিং এন্ট্রি, ওয়াকিং রুট, আমি তাদের জন্য যে এন্ট্রি যেন তাদেরকে এখানে ড্রপ করে গিয়ে ভেহিকুলার এন্ট্রিকে প্রমোট করিনি, প্রথমেই এসে তাদেরকে এরকম একটা এন্ট্রি প্লাজা দিবে, সেখান থেকে তারা আসলে তাদের অফিসে এবং বিভিন্ন জায়গায় গিয়ে অফিসে যেতে এবং তাদের অ্যাডমিন অথবা পাবলিক ফ্যাসিলিটিস বিল্ডিং এ যেতে পারবে। সেটার জন্য আমি তাদের জন্য একটা ওয়াকিং রুট তৈরি করেছি, ওয়াকিং ডেট, যে তারা ওয়াকিং রুট তৈরি করেছে, যেটা ডেক, যেখানে তারা হচ্ছে একটা ওয়াটার বডির ফিল নিয়ে আসতে পারবে। যে তারপরে হচ্ছে যদি আমি দেখি যে
ইনডোর আউটডোর রিলেশনশিপ এবং কানেকশন টু নেচার। আমি যদি দেখি যে মেকিং নোটিস, তার মানে হচ্ছে যে তারা ওয়েলবিং, তারা কোনো কিছুকে যখন নোটিস করবে সেই ক্ষেত্রে তাদের ওয়েলবিংটা প্রমোট হয়। তো সেই ক্ষেত্রে আমার দরকার কি ইনডোর আউটডোরের সাথে একটা রিলেশনশিপ এবং কানেকশন টু নেচার। তো সেটাকে আমি করছি কি যে আমি আসলে আমি এইভাবে চিন্তা করেছি যে তাদের ইনডোর আউটডোর রিলেশনশিপ গুলো তাদের বসার জায়গা থেকে আমি এইভাবে ইনডোরের সাথে আউটডোরের রিলেশনশিপটা ঘটাবো। তো সেটা যদি আমি আউটকাম হিসাবে দেখি, সেটা হিসেবে আউটকাম যদি দেখি যে আমার এই যে ইনডোর থেকে আমার আসলে অনেকগুলো ব্রেকআউট স্পেস এবং গ্রিন স্পেস থাকছে, গ্রিন লেন্স থাকছে, যেটা আসলে আমাদের যেটা আমরা বলেছিলাম যে ভিজুয়াল অ্যাকিউটি প্রবলেম, তো সেটার জন্য আমি এই বায়োফিলিক এনভায়রনমেন্টটাকে প্রমোট করেছি যেন তারা সবসময় একটা গ্রিন দেখতে পায় 20 সেকেন্ড পর পর, 20 সেকেন্ডে ব্রেক নেওয়ার জন্য আর কি। এবং সেটাকে যদি আমি এইভাবে দেখি যে বায়োফিলিক এনভায়রনমেন্ট যেন তাদের চোখের প্রবলেমটা যেন তারা দূরে কিছু দূরে দেখতে পারে, 20 ফিট দূরে তাদের 20 সেকেন্ড পর ব্রেকটা নেওয়ার জায়গা এবং গ্রিন দেখতে পায়, সেজন্য এই বায়োফিলিক এনভায়রনমেন্টকে প্রমোট করা। তারপর যদি আমি দেখি যে অ্যাক্সেস টু অ্যামেনিটিস, সেক্ষেত্রে সেখানে দেখতে পাচ্ছি যে আমি তাদেরকে ইন্টার কানেক্টেড একটা স্পেস দেবো এবং ওয়ান্স গার্ডেন আনাদার কোয়ালিটি ভিউ। তো সেই ক্ষেত্রে যদি আমি দেখতে পাই যে এই স্পেসগুলো আসলে ইন্টারকানেক্টেড হবে এবং তাদের যে দেখা যাচ্ছে যে এই প্রতিটা গার্ডেন ডাবল হাইট স্পেসে থাকার কারণে যে এদের যে গাছটা উপরে বড় হচ্ছে, তো পরের ফ্লোরে সেটা হচ্ছে একটা ভিজুয়াল কোয়ালিটি ভিউ হিসেবে কাজ করছে। এবং তাদের এই যে সোশ্যাল গ্যাদারিং বা ইন্টারেকশন স্পেসগুলো আমি এইভাবে প্রমোট করার চেষ্টা করেছি, যেহেতু আমার সেন্স অফ বিলঙ্গিং এর সাথেও এই সোশ্যাল গ্যাদারিং সোশ্যাল ইন্টারেকশন গুলো কাজ করে। এবং পরবর্তীতে আমি যেটা করেছি যে তাদের জন্য যে ন্যাচারাল ডে লাইট ভেন্টিলেশন প্রমোটিং, ন্যাচারাল ডে লাইট এবং ভেন্টিলেশন প্রমোটিং ওরিয়েন্টেশন, এই ফর্মগুলোকে প্রমোট করা। তো আমি যদি আমার মাস্টার প্ল্যানে দেখি যে প্রথমে এসেই আমার গাড়িতে ড্রপ করার পর আসলে আমি একটা এন্ট্রি প্লাজা পাচ্ছি, যেটা আমি বলেছিলাম যে ওয়াকেবিলিটিকে প্রমোট করবো। তো সেই ক্ষেত্রে আমি আমার এক্সিস্টিং ওয়াটার বডিটাকে আরেকটু টেনে নিয়ে আমি মানুষকে একটা ওয়াটার বডির উপর দিয়ে হাঁটার এক্সপিরিয়েন্স করেছি, যেন তারা একটা ওয়েলকামিং এন্ট্রি প্লাস হাঁটার একটা ভালো পরিবেশ পায়, সেটাকে যেন তাদের ওয়াকেবিলিটিটা প্রমোট হয়। তার আর ভেহিকুলার অ্যাক্সেস দিয়েছি আউটার বেড ফেরি দিয়ে। তো প্রথমে এসে আমার এন্ট্রি প্লাজা হয়ে বামে গিয়ে তারা পাবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, ডানে গিয়ে তারা পাচ্ছে পাবলিক ফ্যাসিলিটিস বিল্ডিং। এখানে এসে তারা একটা হার্টের এক্সপিরিয়েন্স পাবে। তো এখানে এসে তারা ওপেন এয়ার থিয়েটার থাকছে এবং এখানে একটা ফ্লোটিং ডেক, সেখান থেকে আসলে তারা এই অফিসে তাদের যেতে পারবে। এবং কেউ যদি ভেহিকুলার এন্ট্রি করে তো তারা এদিকে এসে ড্রপিং করে চলে যেতে পারবে। এবং এখানে তারা গাড়ি পার্কিং এর সার্ভিস ব্যবস্থা, যারা ডরমিটরিতে আসবে তার ডরমিটরির জন্য এই ব্যবস্থাটা থাকছে। এখন যদি আমি দেখি যে আমার গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে এসে প্রথমে আমার এখানে এন্ট্রিতে ড্রপ করার পর যাদের পাবলিক ফ্যাসিলিটি অ্যাডমিন ব্লকে কাজ, তারা এই জায়গাতে এসে ইনফরমেশন সেন্টার থেকে নিয়ে তারা ব্যাংক লবি যেতে পারবে। ব্যাংক লবি এখানে ওয়েটিং, তারপর এরপরে আমি পাচ্ছি যে আমার সার্ভার রুম এবং যে আমার মেইনটেনেন্স রুম সেটা থাকছে, এখানে সিকিউরিটি চেক। এরপর যারা পাবলিক ফ্যাসিলিটিস বিল্ডিং এ যাবো, তো সেই ক্ষেত্রে আমি পাবলিক ফ্যাসিলিটিস বিল্ডিং এর জন্য আমি এখানে সেলস পাচ্ছি এবং এখানে গিয়ে আমি একটা ক্যাফেটেরিয়া পাচ্ছি। যদি কেউ গাড়িতে করে এসে তো সেই ক্ষেত্রে তারা এদিকে নেমে এদিকে এই পাবলিক ফ্যাসিলিটিস বিল্ডিং এ আসতে পারবে। আর যারা অফিসে আসবে তারা অফিসে এই ডেক ধরে তারা তাদের অফিসে একটা হাঁটার একটা মজার এক্সপিরিয়েন্স নিয়ে তারা তাদের অফিসে আসতে পারবে। এসে এখানে ট্রিপল হাইট স্পেস পাচ্ছে এবং সিকিউরিটি চেক হয়ে তারা এখানে একটা ওয়েটিং থেকে তার কোর হয়ে তাদের অফিসে যেতে পারবে। এবং এই পাশে আমার সার্ভিসের যে জায়গাটা, আমার স্টেশন দেখা যাচ্ছে, জেনারেটর প্লাস সার্ভিস ডেক, সার্ভিস এন্ট্রি এইদিকে। আর আমি যদি এদিকে আসে দেখি যে আমার আসলে এখানে চাইল্ড কেয়ার জোন, তারপরে এদিকে এসে টেকনিক্যাল সাপোর্ট। আর যারা ভেহিকুলার এন্ট্রি করবে তারা ভেহিকুলার এন্ট্রি করে এখানে আসলে একটা লবি ডাবল হাইট স্পেসের লবি এন্ড লাউঞ্জ পাচ্ছে, এখানে ওয়েটিং করছে, ওয়েটিং এর পর এবং ডরমিটরিতে যাওয়ার জন্য এদিক দিয়ে ভেহিকুলার এন্ট্রি করে তারা এগিয়ে যেতে পারবে। এই ক্ষেত্রে যদি আমি ফার্স্ট ফ্লোর প্ল্যানে যাই, ফার্স্ট ফ্লোর প্ল্যানে গিয়ে আমি এখানে পাচ্ছি ক্যাফেটেরিয়া। আমি যদি অ্যাডমিন ব্লকে যাই সেক্ষেত্রে আমি আমার হাই স্পিড কমিউনিকেশন, যে তারপরে ক্যাডিয়ার স্ল্যাব, এবং এখানে এসে আমি পাচ্ছি যে আমাদের সিকিউরিটি চেক হয় যারা এখানে ডিরেক্টর অফিস এবং জেনারেল অফিস, এটা এবং তাদের জন্য ব্রেকআউট স্পেস হিসেবে কাজ করবে। এটা যেখানে বায়োফিলিক এনভায়রনমেন্ট থাকবে যাদের ব্রেকের জন্য এবং একটা সোশ্যাল ইন্টারেকশন পয়েন্ট হিসেবে কাজ করবে। এদের এখানে এসে আমি পাচ্ছি এক্সিবিশন গ্যালারি এবং আমার ডিজিটাল লাইব্রেরি পাবলিকদের জন্য, এটা পাবলিকদের জন্য মেনলি এই বিল্ডিংটা। আর এরপর আমি যদি আমার অফিস বিল্ডিং আসি, অফিস বিল্ডিং এ এসে আমি এখানে
অফিস বিল্ডিং এ এসে আমি আসলে এই কমন একটা সোশ্যাল গ্যাদারিং স্পেস পাচ্ছি ফার্স্ট ফ্লোরে গিয়েই, যেখানে আমরা সবাই আসলে মিট করতে পারবো এবং এই ক্যাফেটেরিয়া থেকে খাবার নিয়ে এই জায়গাতে এসে আমি আমার এই এনজয়ের ভিউটা এনজয় করতে পারি। এবং এখানে এসে সবাই যেহেতু ক্যাফেটেরিয়া বা এই সাইড থেকে আসে, এই জায়গাটা একটা কমন ইন্টারেকশন হিসেবে কাজ করবে এই জায়গাটা। এইটা এখানকার কিচেন। এবং যদি আমি ডরমেটরিতে এন্ট্রি করি, ডরমেটরি এন্ট্রি করার পর আমার আসলে এখানে গেম জোন পাচ্ছে এবং এখানে তারা এখানে আমাদের যারা থাকবে তাদের জন্য বেডরুম গুলো অ্যারেঞ্জ করা। এরপর যদি আমি সেকেন্ড ফ্লোর প্ল্যানে গিয়ে দেখি, সেকেন্ড ফ্লোর প্ল্যানে গিয়ে আমার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট থাকছে এই 1 নাম্বার। আর উপরে এসে এটা হচ্ছে ব্রেকআউট স্পেস কাজ করছে, এখানে মিটিং। এখানে এসে তারা এখানে যেহেতু ওয়াটার বডিটা ছিল সেই ভিউটা এনজয় করতে পারবে এবং এইখানে একটা বায়োফিক এনভায়রনমেন্ট। এবং যারা পাবলিক ফ্যাসিলিটিস বিল্ডিং এ, সেখানে তারা এক্সিবিশন গ্যালারি হয় এখানে ফাস্টফুড বা কিছু স্ন্যাক্স কর্নার থাকবে, যেখানে এসে তারা এই ছাদে এসে তারা এটা ভিউটা এনজয় করতে পারবে এবং এখানে থেকে যে ওয়াটার বডি সেটার ভিউটা নিতে পারবে। এখন যদি আমি ওয়ার্ক স্পেসে আসি, ওয়ার্ক স্পেস গুলো আমার আসলে টার্গেট করা হয়েছিল যে তাদের প্রতিটাকে যেন একটা আই ব্রেক নেওয়ার জন্য জায়গা দেওয়া এবং তাদের প্রতিটা যেন সোশ্যাল ইন্টারাকশনের যে জায়গাটা পায়, যে বিষয়গুলো আসলে আমার মিসিং, সেই বিষয়টা যেন এখানে এসে পায়। তো সেই জন্যই আমার প্রতিটা অফিসে ওয়ার্ক স্পেসের সাথেই একটা করে গ্রিন স্পেস বা বায়োফিক এনভায়রনমেন্টকে প্রমোট করা হয়েছে, যে এসে অফিসকে যদি তার আই ব্রেকটা নিতে চায় সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে গ্রিন দেখতে পাবে। এদের জন্য আই ব্রেকের জন্য এই পাশে গ্রিন প্লাস এই পাশে গ্রিন দেখতে পাচ্ছি। যেহেতু এটা আমার সাউথ ফেসে, তো সেই ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে চিন্তা করছি যে গ্রিনটাকে সামনে দিয়ে তারপরে আসলে তাদেরকে যেন ডিরেক্ট গ্লেয়ার তাদের দিকে না যায়। এবং এখানে এসে মিটিং স্পেস, তারপরে অ্যাডমিন এই টাইপের অফিসগুলো পাবে। আর এটা হচ্ছে আমার ডরমেটরি, যেখানে লিভিং গুলো থাকবে। এরপর যদি আমি থার্ড ফ্লোর প্ল্যানে গিয়ে যাই, আমার এই অফিসটা এটা নিচের ফ্লোরে বায়োফিক এনভায়রনমেন্ট হিসেবে ছিল এবং উপরের ফ্লোরে আমি এখান থেকে এসে তাদের নিচের সাথে কমিউনিকেট করতে পারবো এবং এই ফ্লোরটা গিয়ে তখন আসলে বায়োফিক এনভায়রনমেন্ট হচ্ছে। এবং এই মানুষগুলো এদের সাথে যখন বাইরে ব্রেকআউট স্পেস হিসেবে কাজ করবে, তখন তাদের একটা কমন গ্যাদারিং হিসেবে কাজ করবে জায়গাটা এবং তাদের সোশ্যাল ইন্টারেকশন হিসেবে কাজ করবে। তারপরে আমি ডরমেটরি বিল্ডিং, এটা আমার প্রতিটা ওয়ার্ক স্পেসের ক্ষেত্রে এইভাবে যে সোশ্যাল ইন্টারাকশন পয়েন্ট এবং যে বায়োফিক এনভায়রনমেন্ট সেটাকে প্রমোট করা হয়েছে। আর ওয়ার্ক স্পেস গুলোকে আসলে ছোট ছোট ইউনিটে ভাগ করে মডিউলার স্পেসে নেওয়া হয়েছে, যাতে তাদের এই চোখের প্রবলেম এবং চোখের প্রবলেমের জন্য সমস্যা না হয়, যেন ভিজুয়ালি একটা অ্যাক্টিভিটি তাদের প্রবলেম না হয়, এই সমস্যার জন্য না হয়। তারপরে ফোর্থ ফ্লোরে গিয়েও আমি আবার ওয়ার্ক স্পেস পাচ্ছি এবং সেখানে গিয়ে আমার পরের যে বায়োফিক এনভায়রনমেন্টটা সেটা এখানে তাদের জন্য ব্রেকআউট হিসেবে কাজ করবে এবং তাদের কমন গ্যাদারিং এদের জন্য এই স্পেসটা হিসেবে কাজ করবে এবং তারা সামনে এসেও এখান থেকে ভিউ এনজয় করতে পারবে। এদের জন্য এই স্পেসটা থাকবে, তারা নিচের ফ্লোরের সাথে কানেক্টেড করতে পারছে এবং এইখানে যে মিটিং রুম এবং এই ওয়ার্ক স্পেসের যারা তারা এই ফ্লোরে আসতে পারবে। এখান থেকে আসলে দেখতে পাচ্ছি যে আমার আসলে যে তাদের গেমিং জোন দেওয়া আছে এবং এখানে লিভিং গুলো টিপিক্যাল। তারপর যদি আমি ফিফথ ফ্লোরে আসি, ফিফথ ফ্লোরে আসে এই জায়গাটা আমার যে সোশ্যাল গ্যাদারিং বা ইন্টারাকশনাল পয়েন্ট হিসেবে কাজ করছে। এইখানে তারা ফার্স্ট ফ্লোর, থার্ড ফ্লোরের, ফোর্থ ফ্লোরের সাথে কমিউনিকেট করতে পারছে এবং সোশ্যাল গ্যাদারিং হিসেবে এই জায়গাগুলো কাজ করছে। এবং এগুলো আমার ওয়ার্ক স্পেস, এই জায়গাতে গিয়ে তারা নিচের ফ্লোরের সাথে কমিউনিকেট করতে পারছে। এভাবে যদি আমি আসলে সিক্স ফ্লোরে প্ল্যানে গিয়ে দেখি যে আমার আসলে এখানে একটা এখানে আমার ফাস্টফুড শপ এখানে তার একটা ভিউ পাচ্ছে যে রুফ গার্ডেন হিসেবে কাজ করছে এবং এখানে ওয়ার্ক স্পেস, এই ওয়ার্ক স্পেস তারা এবং এই যেখানে আরেকটা দুইটা ওয়ার্ক স্পেস থাকছে। এবং যদি আমি সেভেন্থ ফ্লোরে প্ল্যানে গিয়ে দেখি যে আমার আসলে কমিউনাল রুফ গার্ডেন হিসেবে কাজ করছে, যেটা অ্যাক্সেস টু অ্যামেনিটিস হিসেবে। এখন যদি আমি আমার সেকশন গুলো দেখি, যে একজনের আমার যে টার্গেট গুলো ছিল যে তাদের সোশ্যাল ইন্টারেকশনকে বৃদ্ধি করা, তাদের চোখের সমস্যাগুলোকে দূর করার জন্য তাদের বায়োফিক এনভায়রনমেন্টকে দেওয়া। তো আমার এই যে বায়োফিক এনভায়রনমেন্টটা এইভাবে দেওয়া এবং তাদের যে সোশ্যাল ইন্টারেকশনের পয়েন্টগুলো প্রতিটা পয়েন্টে এইভাবে তাদেরকে আমি কানেক্ট করার, ভিজুয়ালি কানেক্ট করার চেষ্টা করেছি। এবং উপরে গিয়ে আসলে আমি একটা রুফ গার্ডেন পাচ্ছি। আর এই জায়গাটাও তাদের হচ্ছে যে তাদের যখন সার্কুলেশনের জন্য যে এন্ট্রিটা, তারা যেন এই সাইড থেকে একটা লং অন্ধকার করিডোর না পায়, সেজন্য এখান থেকে পুরোটাকে ওপেন করে দেওয়া এবং এখান থেকে প্রতিটা ফ্লোরে বায়োফিক এনভায়রনমেন্ট প্লাস তাদের সোশ্যাল ইন্টারাকশনের জন্য জায়গা করে দেওয়া। আমি যদি ডান সাইডে আসি, ডান সাইডের ক্ষেত্রেও আমার সেম ভাবে যে সোশ্যাল ইন্টারাকশন এখানে ট্রিপল হাইড স্পেস এবং এই ফ্লোরটা দিয়ে তারা একজন একজনের সাথে কমিউনিকেট করতে পারছে। তারপরে এই জায়গাতে এসে তারা একের সাথে মিট হতে পারছে এবং এই বায়োফিক এনভায়রনমেন্টটাই তাদের চোখের যে প্রবলেম, ভিজুয়াল অ্যাক্টিভিটিকে দূর করতে সাহায্য করছে। আমি যদি ওভারঅল একটা সেকশন দেখি, যে আমার এই যে এখানে আমার সেই কমন গ্যাদারিং স্পেসটা, যেটা প্রতিটা ফ্লোরের সাথে কানেক্টেড থাকছে এবং এখানে বায়োফিক এনভায়রনমেন্ট
ডানে গিয়ে আমার আসলে এক্সিবিশন গ্যালারি, এক্সিবিশন নিচে ক্যাফেটেরিয়া, এক্সিবিশন গ্যালারি দুইটা, এখানে আমার অডিটোরিয়াম। আমি যদি আমার ইস্ট টেলিভিশন দেখি, আমার ইস্ট টেলিভিশন, এটা হচ্ছে ওয়েস্ট টেলিভিশন ভিউ দেখানোর চেষ্টা করেছি। নর্থ টেলিভিশন, সাউথ টেলিভিশন, এটা আমার মেইন ওয়ার্ক স্পেসের বিল্ডিংটা। এটা আমার হচ্ছে পাবলিকের যে বিল্ডিংটা ছিল সেটা। এখানে যদি আমি দেখি বার্সাই ভিউতে যে আমার এন্ট্রি প্লাজা, আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, আমার পাবলিক ফ্যাসিলিটিস, তারপরে এই ডেক হয়ে যাচ্ছে একটা এক্সপিরিয়েন্স নিয়ে। এখানে সাধারণ ডরমিটরি এবং এই অফিস মেইন যে আমার মেইন মাল্টি টেনেন্ট বিল্ডিং সেটা। এটা ভিউ ফ্রম অ্যাডমিন ব্লক, মানুষের হাঁটার এক্সপিরিয়েন্সের জায়গাটা। এখানে তারা ওপেন এয়ার থিয়েটার বসতে পারবে এবং ট্রিপল হাইট স্পেসে এখানেও সবার সাথে কমিউনিকেট করার একটা জায়গা থাকছে এবং যারা এদিকে যাবে তাদের যে অ্যাক্সেসিবল গ্রিন টেরাস গুলো ছিল, যে যেন অন্ধকার করিডোর তৈরি না হয়, সেই জন্য এই সাইড থেকে আলোকে নেওয়া এবং বায়োফিক এনভায়রনমেন্ট তৈরি করা। আমি যদি অ্যাডমিন ব্লকের এন্ট্রি থেকে দেখি যে আমার এই যে প্লাজা হয়ে এন্ট্রি করতে পারছে, আমার এই ওয়াকিং ডেকটা থেকে ভিউ। আর এখানে আমি আসলে এই গ্লাস যেটা ইউজ করছি সেটা আসলে স্মার্ট গ্লাস ইউজ করার চেষ্টা করেছি, যেটা আসলে ইউজারের প্রয়োজন এবং রোদের ইন্টেন্সিটির উপর নির্ভর করে নিজেকে কন্ট্রোল করতে পারে। যদি রোদ অনেক বেশি থাকে সেক্ষেত্রে তারা নিজেদের মধ্যে এই হেজিনেস বা এই কালার চেঞ্জ করে ভিতরের হিট প্লাস হচ্ছে যে গ্লেয়ার সেটাকে মেনটেন্স করতে পারে। আর বায়োফিলিক এনভায়রনমেন্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে স্ল্যাবের পর ডেকিং থাকবে, ডেকিং পর ওয়াটারপ্রুফ মেমব্রেন, তারপরে ইনসুলেশন, রুট ব্যারিয়ার হিসেবে থাকবে, তারপর প্রোটেকশন ফ্যাব্রিক। এগুলো স্কিপ করে যাও। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, আমার শেষ। থ্যাংক ইউ অমিতাভ। একটা ছোট্ট একটা প্রশ্ন আগে করে নি। হোয়াট ইজ এ হাইটেক পার্ক? জাস্ট একটা সেন্টেন্সে বলো। আছে অমিতাভ এখানে? কানেক্টেড আছে। হ্যাঁ, অমিতাভ শুনতে পেয়েছো? হোয়াট ইজ এ হাইটেক পার্ক? জাস্ট একটা সেন্টেন্সে। স্যার আমি মিউট ছিলাম, সরি স্যার। হ্যাঁ, হাইটেক পার্ক হচ্ছে যেখানে অনেকগুলো টেকনোলজি পার্ক বা ইন্ডাস্ট্রি হিসেবে কাজ করবে, যেখানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কাজটা হবে, মানে অনেকগুলো টেকনোলজি পার্ক বা টেকনোলজি ইন্ডাস্ট্রি। এটা স্যার হতে পারে সফটওয়্যার ডেভেলপমেন্ট, হতে পারে ম্যানুফ্যাকচারিং এর কাজ, হার্ডওয়্যার। এখানে কয়টা টেকনোলজি ইন্ডাস্ট্রি থাকবে? স্যার এই ক্ষেত্রে আমি এখানে যেখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট যেটা বা অনলাইন যেটা ফ্রিল্যান্সার ঠিক আছে, কয়টা থাকবে? এই ধরনের কয়টা এন্টিটি থাকবে? স্যার আমি এন্টিটি ধরিনি, আমি শুধু টাইপটাকে ধরেছি। এন্টিটি ন্যাচারাল পার্ক হয় কিভাবে? এন্টিটি মানে স্যার আমার ছিল যে মাল্টি টেনেন্ট, এখানে ফ্লোর গুলো দেওয়া হবে। আমি তোমাকে জানতে চাচ্ছি হাউ মেনি মানে অফিস অ্যাকোমোডেশনস ইউ আর প্রোভাইডিং? তুমি কাদেরকে সার্ভ করছো? তোমার ক্যাপাসিটি কতজন, কয়টা কোম্পানিকে তুমি এখানে অ্যাকোমোডেট করতে পারবে, সেই ভলিউমটা সেটআপ। স্যার এখানে 16টার মতো কোম্পানিকে নেওয়া যাবে, কারণ স্যার ফ্লোর হিসাবে আসলে দেওয়া জায়গাগুলো। কয়টা ফ্লোর করছো তুমি? স্যার আমি 7টা ফ্লোর দেওয়া আছে, মানে তার ফ্লোর হিসাবে তাদের মতো করে স্পেস নিতে পারবে। সেটা তোমার অপশনটা কি? তুমি কতটুকু প্রোভাইড করতেছো? তুমি তো স্টাডি করেছো নিশ্চয়ই, দেখছো মোটামুটি একটা এভারেজ সাইজ কি হয় একটা ইন্ডাস্ট্রির, আইটি ইন্ডাস্ট্রির, বা তুমি যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি বলো, আইটি ইন্ডাস্ট্রি বলো, অথবা যে কোনো কিছু বলো, সেটা একটা মানে যাদেরকে তুমি প্রোভাইড করতেছো তাদের একটা স্ট্যান্ডার্ড সাইজ কি হয়? স্যার সেটা আসলে এমপ্লয়ির উপর নির্ভর করে। আমিও তোমাকে বললাম স্টাডি তুমি করে আসছো, তুমি অলরেডি বাংলাদেশে অনেকগুলো হাইটেক পার্ক আছে, তোমার সেগুলো থেকে হোয়াট এভারেজ সাইজ ইউ আর গেটিং? একটা রেঞ্জ বলো, অসুবিধা নাই। তোমার এই প্রপোজালে যেটা নিয়ে তুমি শুরু করেছিলে যে এখানে এতগুলো ইন্ডাস্ট্রি থাকতে পারে, সেই ফিজিবিলিটি নিয়ে এই প্রজেক্টটা যে শুরু করেছিলে, সেই ভলিউমটা সেটআপ। স্যার আমার ভলিউম দেওয়া ছিল যে 1,05,000 স্কয়ার ফিট আমাকে টার্গেট পূরণ করতে হবে। 1,05,000 ইন্ডাস্ট্রিয়াল স্পেস দিতে হবে। জি স্যার, জি স্যার। তুমি কত হাজার স্কয়ার ফিট ইন্ডাস্ট্রিয়াল স্পেস দিছো? স্যার আমি এখানে 99,000 এর মতো দিতে পারছি। দানি প্রত্যেকটা অফিসে তুমি কমন স্পেস অনেক বেশি দিছো, and nobody is going to buy this thing. This is a commercial enterprise. এখানে যারা আসবে সব প্রাইভেট ওনার, তারা কেন মানে কমন স্পেস গুলো শেয়ার করবে?
তার অফিসের ভিতরে, বাইরের কথা বলছি না, তার অফিসের ভিতরে সে কেন আনইউজ স্পেস নেবে? ওয়াটার বডিটা তুমি ক্রিয়েট করছো না, এখানে ছিল? স্যার ওয়াটার বডি এক্সিস্টিং ছিল। এই শেপেই ছিল, এভাবেই ছিল? না স্যার এই শেপে ছিল না স্যার, যেহেতু এটা লো লেন্থ ছিল সেই জন্য সাইডে আমি টেনে নিয়েছি। অরিজিনাল সাইডটা দেখো আমাকে। স্যার এই যে ওয়াটার বডিটা। এটা আর ওটাকে এক হলো? না। ল্যান্ড অ্যাক্ট করছো তুমি, ওয়েটল্যান্ড অ্যাক্ট 2000? না স্যার। না করে তুমি ডিজাইন করো কিভাবে? when you are working in a site that have some prerequisites, সেগুলো না জেনে তুমি how you are going to design this thing। এবং তুমি হাইটেক পার্ক সেটাও বুঝো না। বেসিক্যালি হাইটেক পার্ক এখানের মধ্যে, দিস ইজ এ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এখানের মধ্যে একটা হাই টেকনোলজি বা আইটি ওরিয়েন্টেড অনেকগুলো এন্টিটি থাকবে, তাদেরকে একটা কিছু কমন ফ্যাসিলিটিস এরা প্রোভাইড করবে সো দ্যাট দে ক্যান ওয়ার্ক এফিশিয়েন্টলি। সো ইট ইজ নট, তুমি যেভাবে করছো এটা একটা ইয়ে করছো, কি বলে, রিসর্ট টাইপ করছো, দিস ইজ নট লাইক দ্যাট। এখানের মধ্যে প্রত্যেকটা স্পেসের একটা ভ্যালু আছে, এন্ড the entities, those who are going there, they will have to buy this space. So it is a very commercial thing। এবং শুধু এদেরকে ফ্যাসিলিটেট করা, এদের যে ধরনের ইন্ডাস্ট্রি এখানের মধ্যে আসতেছে ওদেরকে কিছু কমন ফ্যাসিলিটিস লাগে, যেমন পাওয়ার সাপ্লাই, কিছু তোমার কমিউনিকেশন বা হাই স্পিড সার্ভার রুম, এই ধরনের কিছু কিছু ফ্যাসিলিটিস লাগে যেগুলো কমন কমন ওই জায়গা থেকে শেয়ার করা হবে বা সার্ভ করা হবে, and rest of the things are owned by them। তো এবং সেই জিনিসটা তার কিনে নিতে হচ্ছে। তো কিনে নেওয়ার সময় মানে পুরো সাইট ডেভেলপমেন্টের জন্য যা কস্ট আসছে প্লাস হিজ ওন ফ্লোর এরিয়া, দে উইল হ্যাভ টু শেয়ার ইট। তো তোমার এখানের মধ্যে এত রোমান্টিক হওয়ার কোনো স্কোপ নাই যে আমি যা ইচ্ছা তাই করলাম, পাবলিক এসে এখানে বসলো, গল্প করলো, ঘুরে বেড়ালো, এটা একটা টুরিস্ট স্পট হিসেবে কাজ করবে। বিদেশিরা এই ধরনের ইন্ডাস্ট্রিতে বিদেশিরাও আসে, তাদের ফ্যাসিলিটিস তো তুমি টোটালি প্রোভাইড করোনি। মানে কিভাবে সরাসরি আসবে, এদের সাথে আলোচনা করবে, চলে যাবে। মোস্ট অফ দি ওয়ার্ক ইজ ডান আসলে অনলাইন। আমেরিকা থেকে একটা কাজ দিবে, এখানে বসে এরা কাজ করবে, সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে বলবে চায়না থেকে, এখানে সফটওয়্যার ডেভেলপ করে ওখানে পাঠিয়ে দিবে। সো মোস্টলি ইট ইজ অনলাইন ওয়ার্ক। মাঝে মাঝে ক্লায়েন্টরা আসবে দেখার জন্য, এনভায়রনমেন্ট দেখার জন্য আসবে, তাদের থাকা, তাদের এন্টারটেইন করার মতো যে স্পেস গুলো দরকার সেগুলো এখানে টোটালি নাই। এন্ড ইউ হ্যাভ, তোমার মনের মাধুরী মিশিয়ে তুমি একটা ডিজাইন করেছো, এবং করার পরেও আই এম নট স্যাটিসফাইড। আমি যদি সব ভুলে যাই, জাস্ট ইফ আই সি দিস থিং অ্যাজ এ নর্মাল আর্কিটেকচার, তুমি একটা হয়তো বা অফিস বিল্ডিং ক্যাম্পাস ডিজাইন করেছো, তো সেখানের মধ্যে হাইটেক হলে তো আই এম নট অ্যাবাভ এভরিথিং। আমার বেসিক যে নিডটা সেটা তো আমার স্যাটিসফাই করতে হবে। আমার এখানের মধ্যে আমি যেটা সব প্রজেক্টে বলতেছি, any architecture project you do, whatever it is, আমার ওরিয়েন্টেশনটাকে ভুলে গেলে চলবে না। এখানের মধ্যে আমার, তুমি ওই ডরমেটরি এরিয়ার মধ্যে দেখো, বেডরুমে একটা ইস্ট ওয়েস্ট, একটা নর্থ সাউথ, একটা মানে বিভিন্ন ডাইরেকশনে। স্যার এই ডরমিটরি গুলো আসলে স্যার ওই যে বাইরের যারা আসবে, whoever it is, বাইরের লোকের কি গরম লাগে না, ঠান্ডা লাগে না? জি স্যার। তাদেরকে কেন তুমি তোমার ইচ্ছা মতো দিবে? আর তুমি বলবে আমি এসি করবো, এসি করলে ওয়েস্টার্ন ফেস এসির লোডও তো বেশি হয়, আমি কেন বেশি লোড দিতে যাবো তাকে? তো এখানে মধ্যে আমি তোমার কথা শুনেছি। সো আই এম নট আস্কিং ইউ এনি কোয়েশ্চেন, আই এম জাস্ট পয়েন্টিং আউট দ্যাট ইউ কুড নট গ্রাস্প দিস স্পিরিট। আমি যেটা বারবার বলছি, মানে এখানের মধ্যে প্রত্যেকটা প্রজেক্ট শুরু করার আগে ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর গোয়িং টু ডু। এখন দিস ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ইট ইজ এ কমার্শিয়াল এন্টিটি, এবং সরকারের দিক থেকে কিছু বেয়ার মিনিমাম অ্যামিনিটিজ বা ফ্যাসিলিটিস অথবা সার্ভিস প্রোভাইড করা হচ্ছে সো দ্যাট দে ক্যান কমার্শিয়ালি ওয়ার্ক ওভার হেয়ার। তাদের অনেক দূরে বিভিন্ন জায়গায় যেতে না হয়, ক্যাফেটেরিয়া যেমন একটা তাদের কাছে কিছু জিনিস পায়, দ্যাটস ইট। সো দোজ আর মিনিমাল, এর বেশি না। তুমি প্রত্যেকটা ফ্লোরেও দিয়েছো, সেন্ট্রালি দিছো, এমফি থিয়েটার দিয়েছো, তারপর তোমার মাল্টিপারপাস হল দিছো, ঠিক আছে, 10টা অফিস মিলে হয়তো একটা মাল্টিপারপাস মাঝে মাঝে লাগতেও পারে, বাট দিস ইজ নট এ প্লেস ফর এন্টারটেনমেন্ট। এটা তোমার মনে রাখতে হবে। আর ছোট্ট একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস থাকবে যারা পুরো অফিসের ম্যানেজমেন্টটা দেখবে, দ্যাটস ইট। তো এখানের মধ্যে তো আসলে
আমি আবার বলবো, যদি আমি এমনি জাস্ট এজ এ প্ল্যান দেখি, আমার কাছে ভালো লাগছে, গ্রাফিক্স ইজ গুড, এভরিথিং ইজ গুড, বাট থিসিসে আমরা ফিলোসফিক্যাল ডেপথটা দেখতে চাই। ইট ইজ নট এ থার্ড ইয়ার প্রজেক্ট, ইট ইজ নট এ ফোর্থ ইয়ার প্রজেক্ট, ইট ইজ এ থিসিস প্রজেক্ট। থিসিসের মধ্যে যে ফিলোসফি থেকে আমার প্রজেক্ট ইভলভ করার কথা, সেই ফিলোসফি ইজ মিসিং। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ অমিতাভ, আমি স্যার যেটা বললেন আমি স্যারের সাথে সম্পূর্ণ একমত। জি ম্যাম। তোমার কি মনে হচ্ছে? ম্যাম আমি আসলে তাদের আমি যে কনসেপ্ট নিয়েছিলাম যে আসলে আফটার অল এন এমপ্লয়িজ হেলথ ইজ ইউর বিজনেস হেলথ। তার মানে হচ্ছে যারা আমি যদি আমার এমপ্লয়ীদেরকে ভালো রাখতে পারি তাহলে আসলে আমার সবকিছু আসলে প্রোডাক্টিভিটির জন্য তাদের নেওয়া তো উচিত। সেটা তো গিভেন রিয়ালিটির ধারে কাছে থাকতে হবে। এটা তো আসলে সেলেবল অফিস স্পেস, এই জায়গাটা কেমন করে তুমি ভুলে গেলে? প্রতিটা জায়গায় আমি সত্যি সত্যি অ্যাপ্রিশিয়েট করি তোমার, স্যার যেটা অলরেডি মেনশন করেছেন, তুমি ভীষণ হার্ড ওয়ার্কিং, তোমার পুরো প্রেজেন্টেশন অসাধারণ, তোমার গ্রাফিক স্কিল বা ড্রয়িং স্কিল, কম্পোজিশন স্কিল সবকিছু মিলিয়ে খুব সুন্দর। খুব সুন্দর না, আমি বলবো যে এক্সেলেন্ট, বাট সেটা যদি রিয়েলিটিতে তুমি যার জন্য করছো সে না নেয়, না কেনে, তখন আমি কি বলবো? এই জায়গাটাই হচ্ছে স্যারের অবস্থান, আমার অবস্থান। কিন্তু অন্যান্য ইয়ারে আমরা এই জায়গাগুলো কিছুটা ছাড় দিতে পারি, কিন্তু থিসিসে এসে কিন্তু এই জায়গাটা হচ্ছে মৌলিক। তার মানে 2 দিন পরে আমরা ফিল্ডে যাচ্ছি, সেখানে গিয়ে আমি অসাধারণ পিস অফ আর্কিটেকচার করলাম, সেটা যদি একটা আর্ট পিসের মতো আমার দেয়ালে ঝুলে থাকে, সেজন্য তো স্থাপত্য নয়। এই জায়গাটায় আমার মনে হয় তোমার দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে, এই জায়গাটা আমার মনে হয় তুমি এখনই যদি ওটা অনুধাবন করতে পারো, ভবিষ্যতে তুমি অনেক ভালো কাজ করতে পারবে। যেমন থিসিসে এমনও হয়েছে যে ধরো কিছু কিছু রিডেভেলপমেন্ট কাজে বা বিশেষ কিছু থিসিস, বিশেষ ধরনের কিছু থিসিস আছে যেখানে কিছু না করাটাই হচ্ছে সব থেকে বড় আর্কিটেকচারাল ইন্টারভেনশন, তাই না? সেই অর্থে বলছি যে আমরা এই সেন্সিটিভিটিটাই, যে মৌলিক জায়গায় আমি তোমার দেখছিলাম, ধাপে ধাপে তুমি বিষয়টা বুঝেছো, তারপরে সেটা থ্রো করে ডিজাইনে ট্রান্সফার করেছো, কিন্তু এটা যে কোন ধরনের আর্কিটেকচারাল ডিজাইন ইন্টারভেনশন সেটা তুমি ভুলে গেছো। দিস ইজ সেলেবল অফিস স্পেস, দিস ইজ ইন্ডাস্ট্রি। পার্ক শব্দটা বোধহয় তোমার মাথা খারাপ করে দিয়েছে। পার্ক মানে এটা পার্কের লিটারাল মিনিং এই তুমি ট্রান্সফার করার চেষ্টা করেছো। ওই জায়গাটাই আমার মনে হচ্ছে যে থিসিস নিয়ে যখন আমরা কথা বলছি, এটা থট ড্রিভেন, স্কলারলি, একই সাথে এটা অবশ্যই কি বলে বাস্তব জগতে এটা অ্যাপ্রিশিয়েট করতে পারতে হবে এবং বাস্তব জগতের সাথে সঙ্গতিপূর্ণ, রিয়ালিস্টিক হতে হবে। সেই জায়গাটা আমার মনে হয় যথেষ্ট দুর্বলতা রয়ে গেছে। আমি এমনিতে প্ল্যানের দিকে যদি তাকিয়ে দেখি, এই জায়গাতেও স্যার ওয়াটার বডি নিয়ে বলেছেন, তুমি ভেহিকুলার সার্কুলেশন যেটা করেছো, আমি তোমার অ্যাপ্রিশিয়েট অলরেডি করেছি, স্যারও করেছেন, তোমার ভালো, বিল্ডিং দেখতে খুব সুন্দর, কিন্তু কোন জায়গাটায় আমাদের দুর্ভাবনার জায়গা সেটা বলেছি। তুমি এখানে দেখো, আমি প্ল্যান লেভেল থেকে যদি দেখি, এই জায়গাটা তুমি যেভাবে গুলো করেছো, সেখানে কিন্তু আসলেই যেটা প্রথম প্রশ্নটা দিয়ে স্যার শুরু করলেন যে আসলে পার্ক কি, এখানে কারা, কাদের তুমি অ্যাকোমোডেট করছো, সেরকম কোনো ছাপ কি এখানে আছে? অর্থাৎ আমার এখানে যতগুলো এন্টিটি বা যতগুলো কোম্পানি বা ইন্ডাস্ট্রি আসবে, এরকম কোনো স্কোপ কি আছে কিনা যে আমার কোনো আইডেন্টিটি থাকবে এখানে, ধরো 3 রকমের বা 4 রকমের, এটা আমার প্রশ্ন আর কি। কিন্তু তোমার প্ল্যানে কিন্তু ওরকম কোনো আইডেন্টিটি, তুমি বলতে পারো যে তারা নিজেরা করে নেবে, কিন্তু এটা তো শুধু বিল্ডিং ইন্টেরিয়র করা বা ফেনাস্ট্রেশনের বিষয় নয়। এই আইডেন্টিটিটা কিন্তু তোমার ইয়েতেই থাকতে হবে, লেআউটেই রিফ্লেক্টেড থাকতে হবে। তার মানে ওপেন এন্ডেড একটা লেআউট হবে যে যেখানে ওই আইডেন্টিটি, কারণ তুমি কিন্তু জানো যে এখানে এটা আনলিমিটেড ক্যাটাগরির ইন্ডাস্ট্রি আসবে না কিন্তু, তাই না অমিতাভ? তুমি তো জানো যে কতগুলো ক্যাটাগরির আসতে পারে। তো সেই যে জায়গাটা আমি প্ল্যানে কিন্তু ওটা খুঁজে পাচ্ছি না।
প্ল্যানে যদি খুঁজে না পাওয়া যায়, আমি 3D তে ইন্টারেস্টেড না, আমি সেকশন এলিভেশনও আগে আমি যেতে ইন্টারেস্টেড না। এখানে পুরোটা মনে হচ্ছে যে একটা সিঙ্গেল একটা এন্টিটি বা অথরিটি বা একটা সংস্থা এখানে আসবে এবং তাদেরকে টার্গেট করে পুরো জিনিসটাকে একটা প্যাটার্নে ফেলা হয়েছে। এখানে মনে হচ্ছে না যে এটা মানে এটা একটা মনো বা এক রৈখিক জিনিস মনে হচ্ছে, এটা যে মাল্টিপ্লিসিটির একটা বিষয় আছে এবং তুমি যদি এই জায়গাগুলো অ্যাকোমোডেট না করো তাহলে এই যে মাল্টিপল ইন্ডাস্ট্রি এখানে এসে একসাথে কাজ করবে, তাদের আইডেন্টিটি গুলো কিন্তু অনেক ম্যাটার করে। তো সেটা রিফ্লেকশন কিন্তু একদম ফাংশনাল জোনিং থেকে শুরু করে তোমার লেআউটে পুরোপুরি ওটা ধরতে পারার কথা ছিল। সেই এবং এদেরকে কিন্তু একটা জায়গায় টু সাম এক্সটেন্ট যেটা স্যার বলেছেন যে কিছু কিছু সার্ভিস যেটা সবারই প্রয়োজন সেরকম কিছু জায়গায় তারা কমন জায়গায় শেয়ার করতে পারে, কিন্তু এছাড়া তোমার টোটাল স্কিমের ভেতরে এই জায়গাটা হয়তো রিফ্লেক্ট করার কথা ছিল। সেক্ষেত্রে প্ল্যান দেখলে কিন্তু আমাদের আসলে থিসিস লেভেলে যখন আমরা প্ল্যান দেখলে কোনো টেক্সট ছাড়া এবং ডিজাইনার ছাড়াই কিন্তু আমার বুঝতে পারার কথা এটা কি ধরনের আর্কিটেকচারাল প্রজেক্ট, সেটাকেই আমরা বলছি স্পিরিট। ওই প্রজেক্টের স্পিরিট বুঝে যদি প্ল্যানটা থ্রো করা হয় তাহলে কারো কিছু বলা লাগে না, এমনিতেই ওটা বোঝা যায় যে ইয়েস দিস ইজ কি ধরনের কাজ এটা আসলে। তার মানে স্থাপত্যটা তখন নিজেই কথা বলে উঠতো। এখন আমি সত্যি আমি টেস্ট নেই কতগুলা স্থাপত্য স্টুডেন্টদেরই বলি তোমরা বলো তো এটা কি কাজ। আমার ধারণা বেশিরভাগই এটা বুঝতে পারবে না যে এটা যে হাইটেক পার্ক। তো ওই জায়গাটায় আমার মনে হয় আর একটু খেয়াল করলে ভালো হতো। বাট ওভারঅল আমি তোমার স্কিল গুলো আছে সেটা খুব ভালো লেগেছে। তুমি অনেক যত্নশীল, কিন্তু সবসময় খেয়াল করতে হবে একটা বিষয় এক্সেলেন্ট কোয়ালিটি সেটা যদি যে জন্য কাজটা করা হচ্ছে তার থেকে দূরে সরে যায় তাহলে তার কোনো মূল্য থাকে না। এই ঠিক আছে, দ্যাটস অল ফ্রম মি, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, কি নাম জানি? অমিতাভ। অমিতাভ, থ্যাংক ইউ। তোমার স্কিল আছে এইসব নিয়ে আমরা আলাপ করছি। আমি একটু আর্কিটেকচারে ফোকাস করি, বিল্ড এনভায়রনমেন্টে যাই। অলরেডি মাওলা স্যার এবং ম্যাডাম আফরোজা যেটা বলেছে ঠিক আছে, আমার মনে হয় যে ওটার সাথে আমি পুরোপুরি একমত। এখন আমার যে জায়গাগুলোতে কথা, তুমি ফোকাস করেছিলে ওয়ার্কিং এনভায়রনমেন্ট, তুমি ফোকাস করেছে যে ওয়ার্কিং এনভায়রনমেন্টকে তুমি হিউম্যান সেন্ট্রিক। হ্যাঁ, হিউম্যান সেন্ট্রিক করতে গেলে আমার বিল্ড এনভায়রনমেন্টাল যে বিষয়টা মাথায় আসে প্রথম, যেটা ইনসাইড আউট হবে, এটা আউটসাইড ইন হবে না। কিন্তু তোমার যেই অ্যাপ্রোচে তুমি গিয়েছো এটা অনেক বেশি আউটসাইড ইনসাইড আউট না। সুতরাং আমি একটা হিউম্যান, সে ওখানে বসে কাজ করছে, তার অ্যাক্টিভিটি কিরকম, সে কি ধরনের কাজ করছে এবং সেটার সাথে সে কিভাবে নিজেকে মানিয়ে নিচ্ছে, সেখান থেকেই আসলে জেনারেট করবে ডিজাইনটা। সেইখানে আমার মনে হচ্ছে যে ওইটা ওইভাবে করা হয় না। দ্বিতীয় আমার যেটা মনে হয়েছে, যেটা ব্যাপারে আমার আসলেই রিজার্ভেশন আছে, এটা আমি মানে প্রায়শই বলি যে তুমি ফুটপ্রিন্ট যে পরিমাণে বাড়িয়েছ, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। একটা সাইট পেলাম, পুরা সাইট জুড়ে ডিজাইন করব, এই বিষয়টাই আমি মেনে নিতে পারি না। এত ফুটপ্রিন্ট বাড়ানোর কি কারণে? এবং ফুটপ্রিন্ট বাড়ানোর কারণে আমাকে রোড নেটওয়ার্ক, মানে একটা সাইটের মধ্যে, এই সাইটের মধ্যে 3টা এন্ট্রি, চারপাশ দিয়ে ঘুরিয়ে রাস্তা তৈরি করা, এর প্রয়োজনীয়তা কেন? মানে আমি আর্কিটেকচারের স্টুডেন্ট বলেই আমাকে যতদূর সম্ভব ল্যান্ডস্কেপ নষ্ট করতে হবে, যতদূর সম্ভব আমাকে নেচারকে ডিস্টার্ব করতে হবে? তোমরা কি এটা বোঝো যে তোমাদের একটা পেন্সিলের দাগ, সেটা যখন কনস্ট্রাকশন যায় তখন ইকোসিস্টেমকে কিভাবে এফেক্ট করে? এগুলো তো তোমরা পড়েছো, পড়নি? ইকোলজি এত ফুটপ্রিন্ট কি কারণ? এটা একটা সিঙ্গেল, তুমি যে প্রোগ্রাম তুমি দিয়েছো, ইট ক্যান বি সলভ ইন এ সিঙ্গেল ফুটপ্রিন্ট। মানে আমি বলছি সিঙ্গেল মানে হচ্ছে একটা ধরে এই ফুটপ্রিন্টে এটা সলভ করা সম্ভব ছিল এবং সেক্ষেত্রে ইনসাইড আউটটা হয়তো আসতো। কিন্তু আমি এই যে ছড়িয়ে ছিটিয়ে ডিজাইন করা, এইটাতে আমি কারণ দেখছি না। তোমার এন্ট্রি পয়েন্টে আমি 1 নম্বরে আমি যদি ঢুকি, আমি এখানে যদি প্রথম আসি, আমি তখন দিশাহারা হয়ে যাব। আমি কোন দিকে, বামে যাব না ডানে যাব, ওয়েদার আই এম লেফটিস্ট অর রাইটিস্ট, এই ডিসিশন নিতে নিতে আমার মাথা খারাপ হয়ে যাবে। সো এইভাবে মানে এত ল্যাভিশলি ডিজাইন করা,
এটা কিন্তু তোমরা মনে করো যে এটা মনে হয় স্যার বলছেন, এটা স্যার পছন্দ করেন না বলে। আমি তোমাকে যুক্তি দিয়ে দেখাতে পারবো যে তুমি এর পিছনে কস্ট বাড়িয়েছো, জি স্যার। তুমি এর পেছনে মানুষকে মেন্টালি ডিস্টার্ব করেছো, কমফোর্টকে ডিসঅনার করেছো, ক্লাইমেটকেও ডিসঅনার করেছো। যখন আমি ফুটপ্রিন্ট বাড়াবো এগুলো ঘটবেই। সুতরাং এই একটা সিঙ্গেল এন্টিটি কেন আসে নাই, এবং এটা অনেকের প্রজেক্টে আমি দেখেছি, একটা সাইট এখানে যদি আমি একটা সিঙ্গেল এন্টিটি এনে আমি মানে পেছনের পুরো জায়গাটাতে নর্থ সাউথে বসিয়ে আমি সামনে খোলা রেখে দিলাম গ্রিন, অসুবিধা কোথায়? মানে তুমি তো 5 কাঠার মানুষ না, তুমি তো একটা শহরে থাকো। তো ওই শহরে বাকি মানুষগুলোকে একটা স্পেস ছেড়ে দেওয়া, সেটা হয়তো সে আসতে না পারে, অন্তত একটা স্পেস থাকা যেটাতে মানুষ মানে শহরটা শ্বাস প্রশ্বাস নিতে পারে, সেই স্পেস আমি ছাড়ছি না কেন আর্কিটেকচারে? না আমি এটা আমি এটা সবাইকে বলবো এখানে যারা আছে, এবং বিশেষ করে যারা শিক্ষক আছেন তাদেরকেও, যে এই প্র্যাকটিসটা একটু মাথায় রাখেন। যে আমি একটা সাইট পেলাম আর পুরো সাইট জুড়ে ডিজাইন করা শুরু করে দিলাম, এটা কি মানে এটা মনে টেবিলে সব খাবার আমাকে খেতেই হবে, এই অভ্যাসটা কেন? এছাড়া আমি এইটা দেখলে পরে আমার আসলে মনে হয় যে কোথাও একটা সমস্যা আছে। এবং আর্কিটেকচার কিন্তু একটা সেন্সিটিভ, একটা অনুভূতির বিষয়, একটা সেন্সিটিভিটি থাকার কথা একজন আর্কিটেকচার। এই সেন্সিটিভিটিটা আমরা মনে করি 5 বছর পরে যখন একজন আর্কিটেক্ট হয়ে একজন বেরোয় তার ওই সেন্সিটিভিটিটা আছে। মানে আমার হাতে পেন্সিল আছে বলে আমি ডিজাইন করে বিল্ডিং বানায় ফেললাম, এই অ্যাটিটিউডটা থেকে নিজেকে মুক্ত করা। এইটা কিন্তু তোমরা যেসব মানে দেখে পড়ে বড় হচ্ছ সেখানে কিন্তু এই বিষয়গুলো আছে। এগুলো যে তুমি আজকে শুনছো তা না, কিন্তু কেন জানি আমি দেখছি যে সবারই এই একটা উদ্দেশ্য থাকে যে আমি এত বড় সাইট পেয়েছি, পুরো সাইট ধরে ডিজাইন করা শুরু করে। এবং এই জন্য তুমি দেখো যে তোমার যে বিল ফর্ম গুলো এসছে এগুলো কোথায় বসবে এই ডিসিশন নিতে নিতেই তারা ব্যস্ত। ঠিক আছে, তা আমি বলবো যে তুমি বায়োফ্লিক বলছো, তুমি তো মানে ইকোলজিকে ডিস্টার্ব করে বায়োফ্লিক বলে আমার লাভ কি? আমি যদি একটা কনস্ট্রাকশন করে তারপরে একটা ক্রাইম করে বলি যে না আমি ভদ্র হতে চাচ্ছি, আমি ক্রাইমটা করব না, আমাকে এই দিতে হবে, তা ক্রাইমটা তো আমি করে ফেলেছি। আমার মনে হয় যে এই জায়গাটাতে সবারই একটু নজর দেওয়া উচিত, তোমারও বিশেষ করে। এছাড়া তোমার ইউ হ্যাভ দ্য স্কিল, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার মনে হয় যে সেন্সিটিভিটিটা আর্কিটেকচারের আসল বিষয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।